আন্দোলনে একটাই লক্ষ্য হওয়া উচিত, সেটা হচ্ছে যে যেই রেপ করবে সে বাংলায় হোক বা বাংলার বাইরে হোক। হাই হাই বন্ধুরা, এই ডক্টর তিলক তোমার আসল খুনি ফাঁস। পুলিশের কাছে মুখ খুলে বলে দিল সবকিছু সঞ্জয় রায়। তাহলে কি বন্ধুরা আসল খুনি সন্দীপ ঘোষ? তো চলুন বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে সবকিছু জানতে পারবেন। বন্ধুরা তোমাদের কাছে ব্রেকিং নিউজ নিয়ে এসেছি বন্ধুরা, শুনলে তোমরা সবাই অবাক হয়ে যাবে। বলতে পারো অপরাধীর খুব কাছাকাছি আমরা চলে এসেছি, কারণ মেয়েটির মা যেই প্রমাণ, যেই সত্যটা আমাদের সামনে ফাঁস করেছে বন্ধুরা, যেটা শুনলে তোমরা সবাই চমকে যাবে। আর অপরাধীকে পুরো পরিষ্কার আমাদের সামনে জল জল করছে, তোমরা দেখতে পাবে। চলো ভিডিওটা দেখো, সবটা জানতে পারবে। আরেকটা কথা বন্ধুরা, যেটাও খুব ইম্পর্টেন্ট, যে সন্দীপ ঘোষের পোষা এক মস্তান, মানে যেই মস্তানটা দিদি আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রীর নাম নিয়ে ওই আরজিকর কলেজে কিভাবে মস্তানি মারাতো, চলো ভিডিওটা দেখো, সবটা জানতে পারবে। চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগত বন্ধুরা। মানে এই যে ব্যাপারটা, এই যে আরজিকর কলেজের যে ঘটনাটা, পুরো চমকে দেওয়ার মতো ঘটনা আজকে তোমাদেরকে বলবো বন্ধুরা। তো প্রথমত বলি যে তোমরা গতকালকে একটা খবর পেয়েছো, যেখানে আমাদের দেশের রাষ্ট্রপতি এক মহিলা, মানে দ্রৌপদী মুর্মু, উনি এবার মুখ খুলেছেন বন্ধুরা। উনিও বলেছেন ইনাফ ইজ ইনাফ, অনেক হয়েছে, এবার সত্যটাকে সবার সামনে আনা উচিত, তাই না? এই যে আরজিকর কলেজের ঘটনাটা পুরো একদম গোটা বিশ্বকে তাণ্ডব মাতিয়ে দিয়েছে, যেখানে কিছু নোংরা, কিছু শয়তানের দল এই নোংরা কাজটাকে করে তারা মানে আড়ালে থাকার জন্য সমস্ত প্রমাণ লোপাট করার চেষ্টা করছে। কিন্তু মনে রাখ খুনি, যতই তুই লুকিয়ে থাক, তোকে তো বের হতেই হবে, আর তোর যোগ্য শাস্তি তোকে পেতেই হবে। তো বন্ধুরা আজকে তোমাদেরকে প্রত্যেকটা কথা খুবই ভাইটাল। তো প্রথমত শোনো, মেয়েটির মা, গতকালকে তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম যে মেয়েটির মা প্রথমত বলেছিল যে সেখানে একজন রেড কালারের জামা পরে সেখানে গেছিল, আর সেটা কে? গ্রুপ ডি, তাই না? পয়েন্ট টু বি নোটেড, সেখানে একজন স্টুডেন্ট, মেয়েটার মায়ের পাশে একজন স্টুডেন্ট ছিল, সেই স্টুডেন্টটা বলল যে এটা আমাদের হসপিটালের একজন গ্রুপ ডি, যাকে তাড়া করে ওই ছেলেটি গেল, সে নাকি ফটোটা নিজের কাছে তুলে রেখেছিল। কিন্তু তারপরে কি ঘটনা ঘটেছে তোমাদেরকে বলি, যে মেয়েটির মা আজকে খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলেছে, যেটা শুনলে তোমরা চমকে যাবে বন্ধুরা। যে মেয়েটির মা বলল, যখন আমাদেরকে হসপিটালে মানে ডাকা হলো, আর তার আগেও বলি যে একটা কল রেকর্ডিং খুব ভাইরাল হয়েছে, যেটা হলো গিয়ে যে 3 বার হসপিটাল থেকে 3 বার কিন্তু মেয়েটির মাকে ফোন করা হয়। প্রথমত বলা হয় যে মেয়েটি অসুস্থ, দ্বিতীয়ত বলা হয় মেয়েটি সিরিয়াস, আর তৃতীয়ত বলা হয় যে আপনার মেয়ে হয়তো আত্মহত্যা করেছে, মারা গেছে মেয়ে, পয়েন্ট টু বি নোটেড। তারপরে মেয়েটির মা, ভাবো যে এই যে কথাটা যে বললো যে আত্মহত্যা, হ্যাঁ, ভাবো মেয়েটির মায়ের মনে কেমন ধাক্কা লেগেছে। ওনারা কোথায় আছেন, কি আছেন না আছেন, যখন প্রথম তাদেরকে ফোন করে বলা হলো যে মেয়েটি অসুস্থ, সিরিয়াস আছে, এমার্জেন্সিতে আছে, তাহলে তাদেরকে পরবর্তীতে আবার ফোন করে, মানে 3 বার পর পর ফোন কেন করা হলো, কেন তাদেরকে আবার, ওনারা তো নিশ্চয়ই আসছিলেন, তাই না? নিশ্চয়ই রাস্তাতে ছিলেন, মানে মেয়ের সিরিয়াস কন্ডিশন শুনে কোনো মা কি চুপ থাকতে পারে? ওনারা নিশ্চয়ই সেখান থেকে ছুটে আসছিলেন, ওনারা তো আসতেনই। মেয়ের কথা শুনে ওনারা কি চুপচাপ বাড়িতে বসে থাকতেন? ওনারা তো হসপিটালে আসতেনই। তারপরেও অ্যাসিস্ট্যান্ট সুপার, যিনি নিজে স্বীকার করেছেন যে আমি এখানকার অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, হ্যাঁ, মানে উনি মানে ডাক্তার নন, ঠিক আছে? তো উনি বলছেন যে আমি তো ডাক্তার নই, আমি জানি না কি হয়েছে, কিন্তু সিরিয়াস আছে আপনার মেয়ে। তারপরে তৃতীয়বার বলে যে আপনার মেয়ে হয়তো সুসাইড করেছে, মারা গেছে মেয়ে। তো যাই হোক, সেখান থেকে মা বাবা আসে। এবার হলো ঘটনাতে টুইস্ট, মানে মা বাবা আসার পর বন্ধুরা মেয়েটিকে দেখার জন্য বাবা মা পা ধরে আছড়াচ্ছিল, রীতিমতো ওরা ছটপট করছিল যে ওই যেই রুমে, যেই সেমিনার রুমে আমার মেয়েকে রাখা হয়েছে, সেখানে সবাই ভিড় করেছে। এমনকি একটা ফুটেজ ভাইরাল হয়েছে, যেখানে আপনারা মানে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ যে সেখানে তিনটে মানুষ, ওনারা হসপিটালের কোনো রকমের স্টাফ নয়, ওনারা হসপিটালের কিছু না, তারপরেও ওনারা বাইরের বহিরাগত হয়ে কি করে ওনারা সেখানে প্রেজেন্ট ছিলেন। এমনকি যে একজন শান্তানু দে, যিনি মানে সন্দীপ ঘোষের আইনজীবী, উনি বলছেন এক রেকর্ডিংয়ে যে আমি সেখানে ডাক্তার দেখাতে গেছিলাম, দুর্ভাগ্যবশত উনি ডাক্তার দেখাতে গিয়েও সেখানে রাত্রি 10টা থেকে 10:30 প্রায়
উনি সেখানেও থেকে গেছেন, মানে উনার অসুস্থ শরীর নিয়ে কত ধৈর্য ভাবো, উনি সেই অবস্থায় কিন্তু উনি ওখানেই ছিলেন। তাহলে এর থেকে প্রমাণ হয় না যে সেখানে তথ্য প্রমাণ লোপাটের জন্য ওনারা কিন্তু এই মানে বডির মানে এই আমাদের তিলোত্তমার পিছন 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 ঘুরছিলেন বন্ধুরা। এমনকি তোমাদেরকে বলি যে মেয়েটির মা ছটফট করে, তো ছটফট করার পরেও মেয়েটির মাকে দেখতে দেওয়া হয় না। মেয়েটির মা যে বলে যে আমার সন্তানকে আমি ছুবো না, জাস্ট দূর থেকে দেখবো, একবার দেখতে দিন, একবার দেখতে দিন। কিন্তু মেয়েটির মা কাতরিয়েছে, তারপরেও তার সন্তানকে দেখতে দেয়নি। যেখানে দরজা বন্ধ করে ভিতরে প্ল্যানিং চলছিল যে তথ্য কিভাবে লোপাট করা যায়। এখন পরিষ্কার করে তিলোত্তমার বাবা মা বলছে যে তখন আমরা বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি যে ভিতরে অ্যাকচুয়ালি কি হচ্ছিল। নিশ্চয়ই তথ্য প্রমাণের মানে তথ্য প্রমাণগুলো সেগুলো সমস্ত সরানো হচ্ছিল, বুঝতে পারলে। যেখানে আজকে মেয়েটির মা বাবা স্পষ্ট বলেছে যে প্রথম যখন আমরা ঘরের মধ্যে যাই, এমনকি একটা ফুটেজ ভাইরাল হয়েছিল যেখানে মেয়েটিকে মানে আমাদের তিলোত্তমাকে ওই যে ম্যাট্রেসের উপরে যেভাবে রাখা ছিল, পুরো গোছানো, মানে একটা দেহ, একটা বলতে পারো যে একটা বডি যেভাবে মানে মারা অবস্থায় থাকে, যে একটা পা উঁচু করা একটা পা নিচু হওয়া, সেটা কিন্তু ভাইরাল হয়েছিল। নীল ম্যাট্রেসের উপরে, পয়েন্ট টু বি নোটেড, নীল ম্যাট্রেসের উপরে নীল চাদর দেওয়া। কিন্তু তিলোত্তমার বাবা মা আজকে সত্যটা বলল বন্ধুরা, কারণ যেখানে জনগণ দেখছে যে সিবিআই এতদিন ধরে তদন্ত করছে, তারপরেও কিন্তু সিবিআই দ্বিতীয় কোনো অপরাধীকে আমাদের সামনে নিয়ে আসতে পারেনি। হ্যাঁ, সিবিআই কাজ করছে, সিবিআইয়ের অনেক পরে এই মানে দায়িত্বটাকে নিজের হাতে নিয়েছে, তাই না? পুলিশ অনেক দিন পর এই সিবিআইকে কেসটা হ্যান্ড ওভার করেছে, যেখানে সিবিআই কাজ করছেন। ওনারা আজকেও কিন্তু আরজিকর কলেজে মর্গে ওনারা তদন্ত করতে গেছেন, যদি ওখান থেকে কোনো তদন্ত পাওয়া যায়, কিন্তু ওখানে আরও কিছু পাওয়া গেছে, বুঝতে পারলে। যেখানে অনেক টাকার গড়বড় সরবর হচ্ছে। এমনকি তোমাদেরকে মেন কথায় আসি যে এই যে তিলোত্তমার বাবা মা ওনারা বললেন যে আমরা যখন বিকেলবেলা মেয়েকে দেখতে যাই, তখন দেখি যে মেয়েকে মানে ম্যাট্রেসের উপরে সুন্দর করে রাখা হয়েছে, মনে হচ্ছে কেউ ওখানে মেয়েটিকে পরিপাটি করে রাখা হয়েছে। মানে দুটো পা একদম ম্যাট্রেসের উপর তোলা আছে, সুন্দরভাবে রাখা আছে। আর সেখানে সবচেয়ে ভাইটাল কথা যে মেয়েটির মা বলে যে যেই ফুটেজটা ভাইরাল হয়েছে সেটা কিন্তু নীল চাদর ছিল, কিন্তু আমরা যখন যাই সেখানে গ্রিন চাদর মানে সবুজ কালারের একটা চাদর ছিল আমার মেয়ের গায়ে দেওয়া। তাহলে তোমরাই বলো, যেখানে চাদর চেঞ্জ, যেখানে মেয়ের দেহের মানে পরিবর্তন, একটা সময় আলাদাভাবে মেয়েটা ছিল আর একটা সময় আলাদাভাবে মেয়েটা ছিল, তাহলে নিশ্চয়ই বডিটাকে কেউ টাচ করেছে, কেউ সেটাকে মানে তথ্যগুলোকে লোপাট করার জন্য ওই চাদরটাকে সরিয়ে এই চাদরটাকে মেয়েটার গায়ে দিয়ে দিয়েছে। বা বডিটা যেভাবে গোছানোভাবে ছিল, বা বলতে পারো একটা বডি যেভাবে থাকে একটা মৃত্যু পেশেন্ট, বা নিশ্চয়ই ওই কাতরে কাতরে মরেছে যেভাবে মানে প্রথমে ছিল, তারপরে কিন্তু বডিটাকে পুরো সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখা ছিল ম্যাট্রেসের উপরে। যেখানে তিলোত্তমার মা বলছে যে দুটো পা ছড়ানো ছিল, কিন্তু দুটো পা কিন্তু সুন্দর করে ম্যাট্রেসের উপরে রাখা ছিল। তাহলে আমার মেয়েটি কে কে ছুঁয়েছে? কেন আমার মেয়েটিকে ছোঁয়া হলো? কেন আমার মেয়ের যে চাদর চেঞ্জ করা হলো? কেন আমার মেয়েকে সেই ঘরে, যেই ঘরে আমার মেয়ে মারা গেছে, আমরা বাইরে অপেক্ষা করেছি, কাতরাইছি, কেঁদেছি, তারপরেও আমাদেরকে ঢুকতে দেয়নি। যেখানে বহিরাগতরা অনেকে ওখানে ভিড় লাগিয়েছে, অনেকে ওই ঘরে দরজা বন্ধ করে প্ল্যানিং করছে, জানি না কি প্ল্যানিং করছে, কিন্তু এখন পরিষ্কার যে ওনারা নিশ্চয়ই তথ্য প্রমাণ লোপাটের একটা প্ল্যানিং করছিলেন। এমনকি সবাই যাচ্ছে, আমি বলছি আমার সন্তানকে দেখতে দাও, ওনারা দেখতে দেয়নি। কিন্তু যখন শেষে গেছি, তো সেখানে আমি যখন ঘরে ঢুকি, মানে উনি এই জিনিসটাও লক্ষ্য করেছেন, এমনকি উনি ওটাও লক্ষ্য করেছিলেন যে সেখানে লাল ড্রেস পরা এক ব্যক্তি সেখানে গেছিল। আর সেই ব্যক্তিটি যে মানে গ্রুপ ডি, সেটার যে মানে উনি বলছেন আমি দেখলে বুঝতে পারবো, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নেই। হ্যাঁ, যে ছেলেটিকে আমি বলেছিলাম সেই ছেলেটি বলেছিল যে আমি ফটো নিয়েছি। কিন্তু আরেকটা দুর্ধর্ষ কথা যে ওই ছেলেটি মানে ওই গ্রুপ ডি লাল ড্রেস পরা ছেলেটি কেন মানে এলাকা থেকে অনুপস্থিত, কেন সে এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে গেছে? তাহলে কি সিবিআই এই মানে লাল ড্রেস, এই রেড কালারওয়ালা এই ব্যক্তিটিকে তাহলে কি আমাদের সামনে নিয়ে আসবে বন্ধুরা? এখানে তো পুরো জলজল করছে যে লাল ড্রেস পরা ব্যক্তিটি কে, যে সন্দেহজনক অবস্থায় ওই ঘরে ছিল। যেখানে মেয়েটির মা মানে তিলোত্তমার মায়ের সন্দেহ হয়েছে যে এই ব্যক্তিটি এখানে কিছু খুঁজতে এসছে, কিছু ব্যাপারটা মানে একদম সন্দেহজনক, মানে ওর গতিবিধি এনাদেরকে ভালো লাগেনি। এমনকি ওই ব্যক্তিটি সেখান থেকে চম্পট রাম, মানে কেন
অনেক কিছু, অনেক তথ্য ভাবতে পারছো। এই যে সিবিআই লেন্দি প্রসেস, এই যে পুলিশের মানে তিলোত্তমার প্রতি অবহেলা, বা বলতে পারো এই যে প্রমাণ লোপাটের প্রতি যে হেল্প, এমনকি মা বাবা এটাও বলেছে যে এই যে পুলিশ বলছিল না যে আমরা নাকি 10টা থেকে 10:30 নাগাদ মানে ওখানেই ছিলাম, আমরা তো সেই সময় সেখানে পৌঁছাইনি, আমরা তো হসপিটালে মানে 12টার পরে পৌঁছেছি। তাহলে উনি কি করে, উনি তো প্রত্যেকটা কথাই মিথ্যে বলছেন। উনি জানি না কোন প্রমাণ, বা বলতে পারো উনি হসপিটাল কর্তৃপক্ষ, বা বলতে পারো এই পুলিশ, এই দুজনে মিলে কিন্তু আমার মেয়ের সমস্ত প্রমাণগুলো লোপাটের একটা প্ল্যানিং করছিলেন ওনারা, বা করেছেন, যার জন্য ওনারা এই মিথ্যা কথাগুলো বলছেন যে আমি সেখানে 10:30 থেকে 10:30 নাগাদ নাকি মেয়েটার পরিবারের লোকরা নাকি ভিড় লাগিয়েছিল, যেখানে মেয়েটার পরিবারের লোক সেখানে পৌঁছায়নি, হসপিটাল অবধি ওনারা যায়নি, ওনারা তো 12টার পরে হসপিটালে পৌঁছেছেন। তাহলে বলো যে এই মিথ্যে কথাগুলো কিভাবে ওনারা সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছেন, বা কিভাবে প্রমাণ লোপাটের একটা সুন্দর করে প্ল্যানিং চলছে বন্ধুরা। এখানে পরিষ্কার নয় যে মেয়েটির মা এখন বুঝতে পারছেন যে না, আমাদেরকে সত্যটা বলতে হবে। এবার ওনারা মাঠে নেমে পড়েছেন। যেমনি বলেছিলেন না নবান্ন অভিযান যেদিন ছিল, ওনারা বলেছিলেন, মেয়েটির মা বলেছিল যে যেভাবে আমার মেয়ের জন্য নবান্ন অভিযান, বলতে পারো যে এত এত মানুষ লড়াই করছে, এবার আমিও মাঠে নামবো। আর ঠিক মেয়েটার মা এবার মাঠে নেমেছে, স্বয়ং বাবা মা। কারণ ওনারা বারবার একটা কথাই বলছেন যে আমার মেয়ে মারা গেছে, আমার মেয়ে মারা যাওয়াতে যেই জিনিসটা আমি প্রত্যেকটা জনগণের মধ্যে দেখতে পাচ্ছি, আমি একটা মেয়ে হারিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ সন্তান পেয়েছি, ওনাদের মতো আমিও লড়াই করব, আমিও এবার মাঠে নামবো, আমিও এবার দেখতে চাই অপরাধীগুলো কারা। আর যতক্ষণ না শাস্তি পাই ততক্ষণ না আমি শান্তি পাবো, না আমার মেয়ে শান্তি পাবে। কারণ অপরাধীর শাস্তিগুলোই হলো আমাদের তিলোত্তমার আত্মার শান্তি বন্ধুরা। তখনই তিলোত্তমার শান্তি পাবে যখন এই অপরাধীগুলো মানে এদেরকে যোগ্য থেকে যোগ্যতম, কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে, এদের অপরাধের যোগ্য শাস্তি। তো এবার তোমাদেরকে বলি, আরেকটা কথা বলি বন্ধুরা, একটা ভিডিও, ঠিক আছে, একটা ফুটেজ বলবো না, একটা ভিডিও আমাদের সামনে যেটা পরিষ্কার জল করছে, ভাইরাল হয়েছে বন্ধুরা। সেটা কে? আরে সন্দীপ ঘোষের মানে পোষা মস্তান। তোমাদেরকে বলি, গত বছর সন্দীপ ঘোষে 1 মাসের জন্য বলতে পারো যে 1 মাসের জন্য ওনাকে ওনার জায়গায় অন্য এক প্রিন্সিপাল মানস বন্দ্যোপাধ্যায়কে ওখানে আরজিকর কলেজে কিন্তু ছিলেন 1 মাসের জন্য। তো 1 মাসের জন্য উনি যখন ছিলেন, আর সেখানে একজন সিকিউরিটি, ঠিক আছে, একজন সিকিউরিটি, অ্যাডিশনাল সিকিউরিটি সেখানে ওই ঘরে এসে নিজের মতো করে মানে উনি মানে অফিসার ইঙ্গিত, মানে যেভাবে অফিসাররা সিনিয়র পার্সনরা যেভাবে জুনিয়রকে একটা হুমকি দিয়ে কথা বলে না, বা বলতে পারো একটু অর্ডার করে না, সেইভাবে উনি কথা বলে যাচ্ছেন। মানে উনার কতটা মানে কি বলবো, কতটা ক্ষমতা দিয়ে রেখেছে এই সন্দীপ ঘোষ, যে উনি প্রিন্সিপালকে কীভাবে মানে যিনি ওখানকার সিনিয়র অথরিটি, ওনাকে কীভাবে কথা বলছেন। উনি পরিষ্কার ওখানে বলছেন যে প্রথমে হিন্দিতে বলছেন, তারপরে বলছেন মানে প্রিন্সিপাল জিজ্ঞেস করছেন মানস বন্দ্যোপাধ্যায় যে আপনি এখানকার কি, মানে আপনি হসপিটালে কি করেন? তো উনি বললেন আমি এখানকার মানে সিকিউরিটি, ঠিক আছে। তো তারপরে উনি বললেন যে আপনি সিকিউরিটি তাহলে এখানে কি করছেন? উনি বলছেন এই যে এখানে একটা স্টুডেন্ট ছিল, বলছে না আপনি আমাকে বলুন না, অন্য কাউকে খুঁজছেন কেন? উনি ওখানে কি বলছেন জানো? বলছে আমি কে, ফোন করুন, দিদিকে ফোন করুন। মানে দিদি মানে কে? আরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বয়ং সিএম, মানে বলা হচ্ছে সিএমকে ফোন করুন। মানে সিএমের কতটা কাছাকাছি, মানে কতটা কাছের একজন মানুষ, কতটা পছন্দের একজন মানুষ, যে মানুষটা ডাটিয়ে বদমাশি করছে ওখানে, আর নাম নিচ্ছে কার? সিএম। যে সিএমকে ফোন করুন, সিএমকে ফোন করুন, কারো কাছে নাম্বার আছে? দিদিকে ফোন করুন, আমি কে বলে দিবে। মানে ভাবতে পারছো? তাহলে এর কথার মাধ্যমে, এই কথাটার মাধ্যমে এটা তো পরিষ্কার বন্ধুরা যে আরজিকর হসপিটালে কিছু মানুষ সন্দীপ ঘোষের জন্য, বা বলতে পারো আমাদের এই যে দিদির সাপোর্টে, যেখানে দিদির নাম নেওয়া হচ্ছে, সেখানে এটা তো বলতেই পারি যে সাপোর্ট ছাড়া একজন সিকিউরিটি, যেখানকার এই সিকিউরিটি অ্যাডিশনাল সিকিউরিটি নিজের মতো করে মনমানি করতে পারে না। উনি কখনো ওই ঘরে গিয়ে প্রিন্সিপালের সাথে এভাবে কখনো কথা বলতে পারেন না। তাহলে ভাবো কতটা পাওয়ার দেওয়া হয়েছে, কতটা ওখানে মানে মস্তানি চালানো হচ্ছিল, কতটা ওখানে মানে কি বলবো, দাপট দিয়ে কথা বলা হচ্ছিল।
এখানে তো পুরো পরিষ্কার যে হসপিটালটাকে পুরো একদম মানে কি বলবো, নিজের একটা থাকে না যে নিজের মস্তানি মনমানি চালায়, ঠিক সন্দীপ ঘোষ সেখানে সেটাই করতো বন্ধুরা। মানে এই যে হসপিটালে এই যে এত সব কাণ্ড, যেখানে প্রত্যেকটা জিনিস আমাদের সামনে এইটুকু পরিষ্কার যে হসপিটালে অনেক কাণ্ড কারখানা চলতো, যেখানে আমাদের তিলোত্তমা একমাত্র মেয়ে ছিল, যেই মেয়ে হয়তো এই সত্যকে মানে বলতে পারো সত্যের বিরুদ্ধে একটা পদক্ষেপ নিয়েছিল, বা হয়তো সত্যটা জেনে ফেলেছিল, বা হয়তো মেয়েটা বলছিল যে এইসব অন্যায় আপনারা কেন করছেন, আমরা এই সত্যটাকে সবার সামনে ফাঁস করে দিব। কিছু একটা তো ব্যাপার ছিল, যেখানে প্রাক্তন ক্লার্ক, ওই মানে আজিকার কলেজের প্রাক্তন ক্লার্ক বলছেন তারক চট্টোপাধ্যায় যে উনার মানে কি বলবো, ওনার বাউন্সার ছিল, ওনাদের ভাষা ছিল পালিশ করে দে, মানে এরা যে ভাষা ইউজ করতো হসপিটালে পালিশ করে দে, মানে কতটা রোয়াব দিয়ে ওনারা কথা বলতেন। সত্যি কত কি হয়, যেখানে আমাদের রাষ্ট্রপতি নিজে থেকে রাষ্ট্রপতি মুখ খুলেছে যে না, এই ব্যাপারটাকে একটা মানে সিদ্ধান্ত করা উচিত, অপরাধীকে শাস্তি পাওয়া উচিত। দেখা যাক এবার কি হচ্ছে। ঘটনাতে অনেক কিছু আমাদের সামনে আসছে বন্ধুরা, এক এক করে সমস্ত পর্দা ফাঁস হবে। কারণ যেই দিন মেয়েটার সাথে এই ধরনের ঘটনা ঘটে, মানে যেদিন মেয়েটাকে দেখা যায়, ওই ঘরে যারা বাইরের লোক, মানে প্রসূন চট্টোপাধ্যায়, দৈপায়ন বিশ্বাস, শান্তানু দে, ওনারা ওখানে কি করছিলেন, এটা সবচেয়ে বড় একটা ভাইটাল কোশ্চেন, যে ওনারা ওখানে কি করছিলেন, যেখানে ওনারা ওই হসপিটালের কোনো রকমের কোনো মানে অফিসার নন, তাহলে ওনারা কি করছিলেন ওখানে? কোনো পদে কেউ নিযুক্ত নেই, তারপরেও ওনারা ওখানে কি করছিলেন? চলো ভিডিওটা এখানে শেষ করলাম। তোমাদের অবশ্যই মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিও, আর অবশ্যই তোমার যে এই যে প্রতিবাদ বন্ধুরা, এই প্রতিবাদটাকে সবাই করতে থাকো, এই প্রতিবাদটা যেন চলতে থাকে যতদিন না অপরাধী শাস্তি পায়। চলো ভিডিওটা এখানে শেষ করলাম। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।